আমি আমার দিক থেকে তো কোনো প্রবলেম দেখতেছি না। বাকিদের কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশিক, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে। তো আমরা একটু শর্টকাটে জাস্ট আলোচনা করে শেষ করে দিব। আমার সাথে একটু কথা বলতে হবে। কথা না বললে তো আমি জিনিসটা বুঝতে পারবো না। তোমরা আমি যেটা তোমাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা তোমরা বুঝতেছো কিনা। সো আমরা ফাইনাল শুরু করেছিলাম চ্যাপ্টার 4 দিয়ে। আমাদের চ্যাপ্টার 4 এ ছিল হচ্ছে যে মার্কেট নিয়ে আলোচনা। ওখানে মার্কেটের টাইপস, কম্পারিজন, কনসেপ্ট, মার্কেট কে আমরা কিভাবে ভাগ করি, কখন সেটাকে অলিগোপলি বলি, কখন সেটাকে ডুওপলি বলি, কখন সেটাকে মনোপলিস্টিক কম্পিটিশন বলি, কখন সেটাকে মনোপলি বলি, এবং কোন মার্কেটের সুবিধা কি, এই বিষয়গুলো আলোচনা করছিলাম। সো এই চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো দেখতে, এই চ্যাপ্টারের দুটো পার্ট। প্রথম পার্টে আমরা মার্কেট নিয়ে আলোচনা করি, সেকেন্ড পার্টে আমরা হচ্ছে কস্ট নিয়ে আলোচনা করি। সো মার্কেট থেকে এর বাইরে পড়াশোনা করার দরকার নেই। যে এই কনসেপ্টগুলো এখানে আছে ওগুলো নিয়ে ভালো একটা আইডিয়া নিলেই সাফিসিয়েন্ট এনাফ হবে। এরপরে সেকেন্ড পার্টে আমরা কস্ট নিয়ে আলোচনা করি। ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল কস্ট, এভারেজ টোটাল কস্ট, এভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, শর্ট রান কস্ট, লং রান। এই প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয় নিয়ে ভালোভাবে আইডিয়া নিতে হবে, এবং একটা ধরো তোমাকে যদি কোনো দুইটা তিনটা কস্ট দেওয়া থাকলে সেখান থেকে বাকি কস্টগুলো তুমি কিভাবে বের করবা ওটা নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। সো ইন কম্বাইন ধরো মার্কেট চ্যাপ্টার 4 থেকে এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে, এর বাইরে কিছু দেখার প্রয়োজন নেই। ওকে। এই এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে এখানে বিষয়গুলো লিখলাম এর মধ্যে তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, বা কারো কোনো টপিকে আলোচনার প্রয়োজন আছে কিনা? না স্যার। ওকে, তাহলে আমরা চ্যাপ্টার 5 এ মুভ করি। চ্যাপ্টার 5 এ আমরা ন্যাশনাল ইনকাম, এটা দেশের ইকোনমিক পারফরমেন্স কিভাবে মাপে তার বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করছি। জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, আরো বেশ কিছু প্যারামিটার সেখানে ছিল। তোমাদের এখন কাজ হবে ওই প্রত্যেকটা প্যারামিটার নিয়ে ভালোভাবে ধারণা রাখা, এবং যে কোনো দুটো প্যারামিটারকে এখানে কম্পেয়ার করতে হতে পারে। আর আমরা সূত্র বসাইয়া আমরা, স্যার জি স্যার। একটু ইন্টারাপ্ট করছি, ওই পাশের ওই মিটার এটা একটু কেটে দিন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন স্যার আমরা ক্লাসে খেয়াল করলে দেখতে পারবো আমরা কিন্তু কয়েকটা ম্যাথ করছিলাম কিভাবে জিডিপি ক্যালকুলেট করতে হয়, জিডিপি থেকে জিএনপি করতে হয়, আবার সরি জিডিপি থেকে এনডিপি করতে হয়, জিএনপি কিভাবে ক্যালকুলেট করতে হয়, পার্সোনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করতে হয়, এনআই কিভাবে ক্যালকুলেট করতে হয়, এনআই মানে ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করতে হয়। ক্যালকুলেশন গুলো ইজি, হয়তো তোমরা এখনো দেখো নাই বিদ্যা তোমাদের এখন আইডিয়া নেই, বাট অত বেশি প্রবলেম হবে না। বুঝা গেছে? সো এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর হচ্ছে যে কন্টেন্ট। তো এখান থেকে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো বিষয় নিয়ে আছে কিনা বলো। নাই স্যার, সবাই পারবো আমরা? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসো তাহলে আমরা এরপরে চ্যাপ্টারে পড়ছি ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। এখন ফিসকাল পলিসি, মনিটারি পলিসি আমরা দেখলাম যে ফিসকাল পলিসিটা কি, মনিটারি পলিসি কি, কিভাবে ফিসকাল পলিসি আমরা সরকার নেয়,
কিভাবে মনিটারি পলিসি সরকার নেয়, এই বিষয়গুলো দেখছি। তো আমি সেখানে বলছিলাম যে আমরা এটার একটা অ্যাপ্লাইড একটা নলেজ পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আমি বারবার একটা কথা বলছিলাম যে আমরা ফিসকাল পলিসি আমরা ফ্যামিলি কার্ড দিয়ে নিতে পারি। এরপরে এই ফিসকাল পলিসি যদি আমরা ফ্যামিলি কার্ড দিয়ে নিই, তাহলে এটা চেইন অফ ইমপ্যাক্ট গুলো কি কি হতে পারে। ধরো এটা কনজাম্পশনে কিরকম ইফেক্ট ফেলতে পারে, এটা ধরো সেভিংসে কিরকম ইফেক্ট ফেলতে পারে, এটা ধরো তোমার হচ্ছে যে এমপ্লয়মেন্টে কিরকম ইফেক্ট ফেলতে পারে, ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথে কিরকম ইফেক্ট ফেলতে পারে, এরকম একটা প্রশ্ন আসবে। যদি এরকম একটা প্রশ্ন আসে, আমরা সবাই এটার আনসার করতে পারবো তো? ইয়েস স্যার। ওকে। এরপর আমি মনিটারি পলিসি যখন পড়াইছিলাম, তখন আমি বলছিলাম মনিটারি পলিসি হচ্ছে একটা দেশের ইকোনমিক স্টেবিলিটি নিয়ে আসে। মনিটারি পলিসির ইন্টারেস্ট রেট দিয়ে কিভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যেতে পারে, প্রাইস স্টেবিলিটি আনা যেতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনা যেতে পারে, এই বিষয়গুলো আমি পড়াইছিলাম। অতটুকু পড়লে তোমাদের হয়তো বা তোমাদের জন্য সাফিসিয়েন্ট এনাফ হইতে পারে, এর বেশি পড়ার প্রয়োজন নেই। মনিটারি পলিসি থেকে তোমরা জাস্ট এটাই পড়বা, মনিটারি পলিসি কি, মনিটারি পলিসি কিভাবে কাজ করে, বা কোন কোন বিষয়গুলো দিয়ে মনিটারি পলিসি নেওয়া হয়। তার মধ্যে হচ্ছে মনিটারি পলিসির মাধ্যমে আমরা কিভাবে প্রাইস স্টেবিলিটি করি এবং হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনি মার্কেটে। এই দুটো বিষয় ফিসক্যাল পলিসি ও মনিটারি পলিসি যদি অ্যাপ্লাইড প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো প্রশ্ন আর কনফিউশন আছে কিনা, বা তোমরা যদি জানতে চাও যে স্যার আলোচনা কিভাবে করবে, এটা লিখবে কিভাবে, এই ব্যাপারে কোনো যদি কনফিউশন থাকে, ক্লাস আমি বারবার বলছি, এখনো যদি জানতে চাও বলে দিতে পারি, সমস্যা নেই। সেটা একটু বললে ভালো হতো, আশা করি বললে ভালো হতো। কোনটা বললে ভালো, দুটোটাই একটা? দুইটাই। দুটাই কি বলা লাগবে? ফিসক্যাল পলিসি বলা লাগবে? শর্টকাটের মধ্যে স্যার একটু। আচ্ছা, আমি তাহলে একটু নিজেরা আলোচনা করি। ধরো মনিটারি পলিসির ইমপ্যাক্টটা, সরি, ফ্যামিলি কার্ডের ইমপ্যাক্ট। ফ্যামিলি কার্ড আমরা জানি যে একটা ফিসক্যাল টুল। এখন ফিসক্যাল টুলটা কে নেয়? প্রথম কথা হচ্ছে এটা সরকার নেই। সরকার কিভাবে নেয়? সরকার দুইভাবে নিতে পারে। একটা সরাসরি সে কোনো একটা প্রজেক্ট নিতে পারে, যেমন সেটা রাস্তা বানাবে, রাস্তা, স্কুল, কলেজ, হসপিটাল বানাবে। তার এগেনস্টে কি হচ্ছে যে মানুষকে স্যালারি দিবে, মানুষ থেকে সে র মেটেরিয়াল কিনবে, টাকাটা তার থেকে মানুষের কাছে যাবে। সিমিলারলি ফ্যামিলি কার্ড হচ্ছে এক ধরনের ট্রান্সফার পেমেন্ট, যার মাধ্যমে সরকার থেকে টাকাটা মানুষের কাছে যায়। এখন মানুষের কাছে গেলে কি হয়, আমরা ওইখান থেকে ইমপ্যাক্টটা তখন ওইখান থেকে আমরা নিয়েছিলাম যে যদি সরকার ট্রান্সফার করে, এটা একটা ফিসক্যাল টুল। কোন ধরনের ফিসক্যাল টুল? এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। তাই তো? এতটুকু ক্লিয়ার? ওকে। ট্রান্সফার পেমেন্ট অনেকগুলো হইতে পারে, যেমন হচ্ছে তোমার হইতে পারে স্কলারশিপ হইতে পারে, তারপরে ধরো পারফরমেন্স বেনিফিট হতে পারে, সরকার যে কোন একটা ছাত্র ভালো করলো তার একটা বেনিফিট দিলাম, টাকা পেলাম। পেনশন হতে পারে, ডিসএবিলিটি বেনিফিট হতে পারে, ক্যান্সার চিকিৎসার জন্য একটা পেমেন্ট দেওয়া হয়, এরকম হতে পারে। ওকে ওকে। এখন হচ্ছে এটা চেইন অফ ইমপ্যাক্ট কি দেখো। আমরা বলছিলাম যখন একটা মানুষের কাছে টাকা থাকবে, ধরো তার কাছে তার একটা মান্থলি ইনকাম হচ্ছে যে মান্থলি ইনকাম ধরো 2000 টাকা। এখন সে মার্কেটে 2000 টাকা নিয়ে যাবে এবং 2000 টাকা পরিমাণের গুডস এবং সার্ভিসেস সে মার্কেট থেকে ডিমান্ড করবে। এখন একটা সিচুয়েশন চিন্তা করে এভাবে যে এই যে আমার যার কথা বলতেছিলাম, সে ফ্যামিলি কার্ডের সুবিধা নিচ্ছে বা সুবিধা পাচ্ছে, তাহলে তার এখন মান্থলি ইনকামের সাথে কি যোগ হবে?
ওই ফ্যামিলি কার্ডের টাকাটা ফ্যামিলি কেয়ার টাকা, তার মানে আরো 2,500 টাকা সাপোজ। তাহলে এখন সে টোটাল কত টাকা নিয়ে মার্কেটে যেতে পারবে? 4,500। 4,500 টাকা নিয়ে যাবে। এখন 2,000 টাকা অবস্থায় যে পরিমাণ গুডস এন্ড সার্ভিস সে ডিমান্ড করতো, 4,500 টাকা অবস্থায় সে তার বেশি গুডস এন্ড সার্ভিস ডিমান্ড করবে না মার্কেট থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে মার্কেটে লোকাল, অবশ্যই লোকাল মার্কেটে যাবে। লোকাল মার্কেটে যাওয়ার পর সে ডিমান্ড বাড়াবে, ইনক্রিজ হবে। আচ্ছা, এখন যখন আমরা দেখবো যে নেসেসারি গুডস এর ডিমান্ড বাড়তেছে, তখন মোস্ট লাইকলি সিনারিওটা কি হবে? সাপ্লাই বাড়বে না? জি স্যার। সাপ্লাই বাড়বে, তাই না? এখন সাপ্লাই ইনক্রিজ যখন করবে, তখন আমাদের সাপ্লাই ইনক্রিজ কিভাবে হয়? প্রোডাকশন বাড়ায় না? জি স্যার। প্রোডাকশন বেশি থাকলে তো সাপ্লাই বাড়বে না, আমাদের কি সাপ্লাই বাড়বে? না স্যার। আচ্ছা, এখন প্রোডাকশন বাড়ানোর জন্য আমাদের কি লাগে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন বেশি ইউজ করতে হয় না? জি স্যার। তার মধ্যে তুমি একটা দেখো, লেবার। লেবার এখন যদি তুমি বেশি হায়ার করো, তাহলে তুমি একটা কি এমপ্লয়মেন্ট জেনারেট করতেছো না নতুন করে? জি স্যার। এখন এমপ্লয় যখন জেনারেট করবা, এর তারা ওই এমপ্লয় গুলো কি ফ্রিতে তোমাকে সেবা দিবে বা তোমার কাজ করে দিবে? না, ওরা ওয়েজ নেবে। ওরা ওয়েজ নেবে, ওরা ওয়েজটা আবার লোকাল মার্কেটে আনবে না? জি স্যার। আবার এই চেইনটা আবার রিপিট হবে না? জি। এটা হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট। জি স্যার। এটা হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট। তার মানে এখন থেকে ইম্প্যাক্ট যদি আমরা ভাগ করি, তাহলে কনজাম্পশনের উপরে কি ইফেক্ট পড়তেছে? কনজাম্পশন কি বাড়তেছে কি বাড়তেছে না? বাড়তেছে। ইনক্রিজ করলো। এবার তুমি এমপ্লয়মেন্ট কথা চিন্তা করো, এমপ্লয়মেন্টও বাড়তেছে। এমপ্লয়মেন্ট কি বাড়ছে নাকি বাড়ে নাই? বাড়ছে। বাড়ছে, মানে আগের তুলনায় বাড়ছে, ঠিক আছে? এবার তুমি যদি ইকোনমিক গ্রোথের কথা চিন্তা করো, ইকোনমিক গ্রোথ কি বাড়ছে কি বাড়ে নাই বলো তো? বাড়ছে। বাড়ছে। তাহলে আমরা জাস্ট বেসিক আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে একটা টুলের মাধ্যমে আমরা পুরো একটা কি করতে পারি? ইকোনমিক গ্রোথ ইনক্রিজ করতে পারি। ইকোনমিক গ্রোথ কি ইনক্রিজ করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি দেখো, লোকাল মার্কেটে একটা মানুষ তার এক্সট্রা টাকাটা নিয়ে গেল, ডিমান্ড ইনক্রিজ করলো, এতটুকু তোমরা তো বুঝছো, ডিমান্ড ইনক্রিজ করলো। জি স্যার। এখন পার্টিকুলার একটা কোন একটা কারণে বা কোনটা লিমিটেশনের কারণে আমাদের ডিমান্ডটা বাড়লো না, সরি সাপ্লাইটা বাড়লো না, সাপ্লাইটা বাড়ানো পসিবল হলো না আমাদের। এখন মোস্ট লাইকলি সিনারিও কি হতে যাচ্ছে বলো তো ইকোনমিতে? সাপ্লাইটা ইনক্রিজ করলো না, সামহাও আমরা যেরকম এমপ্লয়মেন্ট জেনারেট করলাম, ওইরকম আমরা এবং ওই এমপ্লয়মেন্ট থেকে যে ডিমান্ডটা আসলো, ওটার কারণে মোস্ট লাইকলি একেবারেই কোন একটা ইনভিজিবল রিজনে আমাদের সাপ্লাই বাড়লো না। এখন কি হবে বলো তো? স্যার প্রোডাকশনের এবং লেবার ওই কাজগুলো কমে যাবে, মানে স্থির থেকে যাবে। এখন বাজারে কি সিচুয়েশন আছে? বাজারে কিন্তু ডিমান্ড বেশি আছে। ডিমান্ড বেশি আছে এবং সাপ্লাই বেশি আছে, সাপ্লাই কম আছে। তো ডিমান্ড বেশি এবং সাপ্লাই যখন কম থাকে, তখন আমরা কোন সিচুয়েশনে পড়ি মনে আছে? একদম প্রথম ক্লাসে একটা গ্রাফ পড়ছিলাম আমরা, সেটা ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামে আমরা যখন, ওইটার টার্মটার নাম মনে করতেছে না, শর্টেজ। আচ্ছা স্যার, বলো তো এখানে দেখো তো, ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই কম, শর্টেজ স্যার। শর্টেজ আছে, তাই তো? স্যার এখন তখন দেখুন, কোন একটা মার্কেটে অনেক বেশি ডিমান্ড হয়ে যায় এবং অনেক সাপ্লাই কমে যায়, তখন প্রাইস কি করে? প্রাইস বেড়ে যায়। প্রাইস বেড়ে যায়। এখন ধরো 1 টাকা জিনিস যখন 10 টাকা হয়ে যায়, তখন আমরা এই সিচুয়েশনে কি বলি? মানে ইনফ্লেশন। ইনফ্লেশন।
এখন যদি আমরা ইকোনমিটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, যে পরিমাণে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতেছি ওদের ডিমান্ড অনুযায়ী আমাদের ইকোনমির সাপ্লাই বাড়াতে হবে, ঠিক আছে? তা না হলে আমরা কি ফেস করব? মানি ইনফ্লেশন। মানে ইনফ্লেশন ফেস করব। এই দুটোই কথা। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের সিনারিওটা কি হচ্ছে, আমরা মনিটারি পলিসি দিয়ে আমি বলছি মনিটারি পলিসি কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনে, কিভাবে প্রাইস স্টেবিলিটি আনে, এই বিষয়গুলো তোমরা একটু আলোচনা করতে হবে। এখন মনিটারি পলিসি থেকে দেখো, আমরা জানি মনিটারি পলিসি টুলস হচ্ছে কি, ইন্টারেস্ট রেট, মনে আছে? আচ্ছা, ধরো তোমার কাছে এখন অতিরিক্ত টাকা আছে। এখন তুমি যে জিনিসটা তুমি 5 টাকা, সেই জিনিস তুমি 8 টাকা দিয়ে কিনতে তোমার অসুবিধা নেই। অন্য একটা সিচুয়েশন চিন্তা করো, তোমার কাছে টাকাটা সীমিত, প্রয়োজন মাফিক টাকা আছে, তখন তুমি কি হিসাব করে খরচ করবে না? জি স্যার। এখন তোমার কাছে অতিরিক্ত টাকা আছে, এটা সরকার কিভাবে তোমার থেকে তুলে নিতে পারে? মানে তোমাকে এমন ভাবে সে ডাইভার্ট করবে যাতে তুমি তার অতিরিক্ত টাকাটা কোনো একটা মাধ্যমে ব্যবহার করে ফেলো। স্যার ট্যাক্স নিতে পারে। ট্যাক্স নিতে একটা ডাকাতি হয়ে যাবে তোমার উপরে, তোমার টাকা তোমার ট্যাক্স দিয়ে নিয়ে নিবে, এটা একদম ডাকাতি হয়ে যাবে না? জিনিসের দাম বাড়ায় দিবে। জিনিসের তো দাম এমনিতে বাড়ানো আছে, তুমি তো প্রোডাকশনে দিতে পারতেছো না। এখন ওটার জন্য চিন্তা করতে হবে, আমরা যখন টাকা পাই, ধরো আমাদের এখানে আশিক টাকা পাইলো, আশিক বানান ঠিক আছে? SH স্যার জাস্ট ইউ হবে, ইউটা হবে না, ইটা হবে নি, ইটা হবে না, লাস্টের ইউটা হবে না। ওকে, এখন আশিক যখন ধরো আশিকের একটা ইনকাম আছে, ইনকামের মধ্যে ধরো 10,000 টাকা, ধরো আশিকের এখন মান্থলি ইনকাম। এখন আশিক এই 10,000 টাকা দুটো ভাগ করে, একটা হচ্ছে কনজাম্পশন আর একটা হচ্ছে সেভিংস। অর্থনীতিতে একটা মানুষ যখন ইনকাম করে তখন সে এইভাবেই কি করে, তার ইনকামকে ডিস্ট্রিবিউট করে। এখন আশিক ধরো বর্তমান সিনারিওতে সে 8,000 টাকা খরচ করে আর 2,000 টাকা সে সেভিংস করে। এখন আমাদের ইকোনমিতে ইন্টারেস্ট রেট হচ্ছে যে ধরো এখন 5%। এখন আশিক এখন ইন্টারেস্ট রেট কত পাচ্ছে, তাহলে ইন্টারেস্ট গেইন কত হয়েছে? আশিকের ইন্টারেস্ট রেট কত, গেইন কত হয়? 2,000 টাকায় 100 টাকা, তাই তো? ওকে, এবার একটা লাইকলি চিন্তা করো, ধরো সরকার বললো যে এখন থেকে যে ইন্টারেস্ট করবে সে 15% করে লাভ পাবে। এখন আশিক ধর এখন একটু খুব রেশনাল মানুষ, যৌক্তিক মানুষ, সে চিন্তা করলো যে আমি এই মুহূর্তে কনজাম্পশনটা একটু কমাই দিই, আমি কনজাম্পশনের জন্য 5,000 টাকা রাখি আর আমি সেভিংস 5,000 টাকা করি। ইন ফিউচারে বেশি মানে ওই যে সেভিংস থেকে লাভ করার পরে ইন ফিউচারে আমি ভালো করে ভোগ করব, ঠিক আছে? এখন 5,000 টাকা যখন 15% ইন্টারেস্ট রেটে সে রাখবে, তখন সে গেইন কত পাবে? 750। এখন এই যে একটা লুক্রেটিভ সিচুয়েশনে ইন্টারেস্ট রেটটা বাড়ায় দিয়ে তোমাকে ইনফ্লুয়েন্স করে টাকাটা ব্যাংকিং চ্যানেলে নিয়ে গেল, রাইট? তোমার টাকাটা কমে গেল কি গেল না? কনজাম্পশন কমে গেল। হ্যাঁ, তোমার কনজাম্পশন কমে গেল বলতে তুমি এখন বাজারে যাওয়ার সময় চিন্তা করো যে আমি এখন 1 টাকা জিনিস 1 টাকা দিয়ে নেওয়ার চিন্তা করো, কারণ আমার তো এখন মাসের বাজেটটা কম এখন, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে তুমি কি স্টেবিলিটি করতে পারলা কিনা ইন্টারেস্ট রেট দিয়ে? জি স্যার।
ওকে, এবার আসো, এটা জানা আমাদের কি প্রাইস স্টেবিলিটি, তাই তো? ওকে, ক্লাসে কিন্তু আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে থাকলে সেটা তোমরা ইউজ করতে পারবা। এবার দেখো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে, ধরো ওভারঅল ইকোনমিতে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোর মধ্যে স্টেবিলিটি আছে কিনা। বর্তমান বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মধ্যে একটা হচ্ছে ব্যাংক। ব্যাংকিং সেক্টরে কি স্টেবিলিটি আছে নাকি ইনস্টেবিলিটি চলতেছে? ইনস্টেবিলিটি। স্পেসিফিক্যালি ধরো আমাদের 5 আগস্টের পরে 24-এর পরে বিভিন্ন ব্যাংক, অনেকগুলো ইসলামী ব্যাংক কিন্তু খারাপ সিচুয়েশনে ছিল, কিন্তু অনেকগুলো ওভারকাম করছে, অনেকগুলো ওভারকাম করে নাই। তার মধ্যে একটা কি ফার্স্ট সিকিউরিটি ইসলামী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কি এখনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে আছে? না, ওদের কিন্তু স্যার 5টা মিলে এক করে দিছিল, যৌথ করে দিছে। হ্যাঁ, ওটা আলাদা। আর একটা আছে আইবিবিএল, ঠিক আছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, তাই না? জি, স্যার। এটা নিয়ে এখন ঝামেলা চলতেছে। এখন কথা হচ্ছে একটা ব্যাংক কি করে, ব্যাংক ধরো বি একটা ব্যাংক বা এক্স ওয়াই জেড একটা কি কোম্পানি। এই পার্সন বা এ থেকে ধরো এ বি সি ব্যক্তি, বি সি ডি, একটা পার্সন মিলে ব্যাংকে ধরো 10 লাখ টাকা কি করলো, 10 লাখ টাকা সে ব্যাংকে জমা করলো, চার্জে ডিপোজিট করলো। ব্যাংকের কাজ কি? মানুষ থেকে ডিপোজিট নেওয়া আর বিভিন্ন বিজনেসকে ডিপোজিট দেওয়া, তাই তো? এর মাঝখানে সে কি করে? লাভ নেই। কিভাবে লাভ নেই? ধরো সে কোন একটা ব্যক্তি থেকে ডিপোজিট নিল 10%, আর একজন ব্যক্তিকে এটা ল্যান্ড করলো 15%, তার মধ্যে তার লাভ কত পার্সেন্ট? 5%। এখন সিচুয়েশন যদি এমন হয়, ধরো ও এই টাকাটা 4 বছরের জন্য 5 বছরের জন্য পাইছে, এই কোম্পানিকে 5 বছরের জন্য সে ল্যান্ড করলো। 5 বছর পর যখন এ বি সি ডি ব্যক্তিরা ব্যাংকে আসলো, ব্যাংকে এসে যখন বললো যে এখন আমাদের টাকাটা আমাদের দিয়ে দাও, সুদ আসলে সবকিছু মিলে দাও, সে যা কি করবে? সে বলবে এখন এক্স ওয়াই কোম্পানিকে বলবে, হ্যাঁ তোমার কাছে আমার 5 লাখ টাকা আছে, তুমি আমার 5 লাখ টাকা দাও। এখন যদি এক্স ওয়াই জেড কোম্পানি 5 লাখ টাকা তাকে ব্যাক করে, তাহলে তুমি এ বি সি ডি তুমি ব্যাংক সেটা নিয়ে এ বি সি ডি কে দিয়ে দিবে। এখন সিনারিও যদি এমন হয় যে এ বি সি ডি এক্স ওয়াই কোম্পানি একটা মেকানিজম করে ব্যাংক টাকা মানে ফ্রড মর্টগেজ দিয়ে, ফ্রড অ্যাসেট দিয়ে তোমার থেকে টাকা বা পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে টাকাটা নিছে। 5 বছর পরে যখন এই ব্যাংক যখন ওর কাছে টাকাটা চাইলো, ও বললো যে আমার কাছে টাকা নেই, বিভিন্ন রকম তাল বাহানা শুরু করলো। এখন ব্যাংক কিভাবে, ব্যাংক তো নিজস্ব কোনো টাকা নেই, ব্যাংক কি এই এ বি সি ডি পার্সন থেকে 10 টাকা দিতে পারবে? না স্যার, দিতে পারবে না। এখন দেখো, যখন ব্যাংক 4জন ব্যক্তি দিতে পারতেছে না, আরো ব্যক্তি বলবে যে না এখন তো আমার টাকা দিতে পারবে না, এরকম করে সবাই চিন্তা করবে যে না ব্যাংক থেকে টাকাটা তুলে ফেলতে হবে। এখন ব্যাংক থেকে যখন একসাথে মানুষ টাকাটা তোলা শুরু করবে, তখন ব্যাংক একটা প্রবলেম ফেস করবে, এটাকে বলে তারল্য সংকট, বা যেটাকে আমরা বলি লিকুইডিটি ক্রাইসিস। লিকুইডিটি ক্রাইসিস কি? ব্যাংক যে টাকাটা লেন্ড করছে এবং যে টাকাটা বড় করছে, এটার মধ্যে মানে দেওয়ার সামঞ্জস্যটা নাই। এখন যে পরিমাণ তাকে টাকাটা উইথড্র করা হচ্ছে, ওই টাকাটা সে দিতে পারতেছে না, কারণ টাকাটা তার কাছে নাই, সে তো এক জায়গায় ইনভেস্ট করছে, এটা তো ফ্রড ভাবে তার থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই লিকুইডিটি ক্রাইসিসের জন্য ব্যাংক বিভিন্ন মাধ্যম ইউজ করতে পারে, ঠিক আছে? বিভিন্ন মাধ্যম ইউজ করতে পারে। তার মধ্যে একটা হলো যে বিভিন্ন ব্যাংক থেকে তার, যেমন আর.এস. ব্যাংক আছে না, তার একটা ফ্রেন্ড একটা ব্যাংকের আরেকটা ভালো ব্যাংকের সাথে বন্ধুত্ব থাকে, তাকে ইউজ করতে পারে, এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে সে টাকা লোন নিয়ে সে দিতে পারে। এখন যদি তার কাছে সবগুলোর পথ বন্ধ হয়ে যায়, সে একটা জায়গায় যেতে পারে, সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য কি? বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কাছে যেতে পারে, তার সমস্যাটা বলতে পারে এবং সমস্যা সমাধান করার জন্য তার থেকে টাকা চাইতে পারে। এই টাকা চাইতে পারে। এখন বাংলাদেশ ব্যাংক কি করতে পারে? তাকে টাকা ছাপাই দিতে পারে, টাকা তাকে লোন হিসেবে দিতে পারে, দিয়ে তাকে সমাধান করতে পারে। এই সিচুয়েশনটা কি হয়েছে কিনা? জি স্যার, হয়েছে। হয়েছে। তো যখন এইভাবে একটা ফাইন্যান্সিয়াল একটা মেকানিজম করে আমরা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মার্কেটে আনতে পারি। ঠিক আছে? জি স্যার। তো স্যার এই ক্ষেত্রে জিনিসপত্রের দাম আরো বেড়ে যাবে না? কারণ হচ্ছে আমার তো টাকা প্রিন্ট করছি, কিন্তু এই পরিমাণে তো প্রোডাক্ট উৎপন্ন হয় নাই। এটা এভাবে হয়তো বলা, মানে একেবারে টাকা প্রিন্ট করে যে টাকা প্রিন্ট করলেই যে একেবারে ইনফ্লেশন হবে এটা বলা যায় না। বাট বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে আসলে। তবে বিষয়টা হলো যে ধরো যারা টাকাটা তুলে, এখন যে একটা হাইফে টাকা উঠতেছে, এরা টাকাটা ইকোনমিতে ব্যবহার করবে না, এরা টাকাটা তুলে অন্য একটা ব্যাংকে যাই রেখে দিবে। বুঝতেছো? এমনটা না যে ওরা টাকাটা তুলতেছে ইকোনমিতে খরচ করবে, ব্যবহার করবে বা কেনাকাটা করবে, এরকম কিছু না। এখানে একটা হাইফ, একটা মুভমেন্ট হচ্ছে এখানে। এই মুভমেন্টে কি হবে দেখবে, টাকাটা তারা সেভ করতে চায়, খরচ করার তুলনায় তাদের উদ্দেশ্য হচ্ছে টাকাটা সেভ করা। তো ওরা কি করবে দেখবা, টাকাটা এক জায়গা থেকে তুলে এক ব্যাংক থেকে তুলে আরেক ব্যাংকে টাকা রেখে দিচ্ছে, যেখানে তারা সেভ মনে করতেছে। বুঝছো? টাকাটা ইকোনমিতে সার্কুলেট হবে না। যদি এমন হতো যে না, ধরো ইসলামী ব্যাংকের উপর আমার ভরসা চলে গেছে, টাকাটা কোনোদিনই ব্যাংকে রাখবো না, পকেটে রেখে রেখে খরচ করবো, এই সিচুয়েশনটা কি হবে? না স্যার, হবে না। বুঝতে পারছো? আর এই সেকেন্ড বিষয় হচ্ছে আমরা টাকাটা ছাপাচ্ছি আগের টাকার বিপরীতে। আমাদের তো টাকা অলরেডি ওগুলো ইকোনমিতে ছিল, ওগুলো তো ধরো কোনো একটা মেকানিজম করে আমাদের দেশ থেকে বাইরে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা ওই টাকার এগেইনস্টে ছাপাচ্ছি। স্যার তো ওই টাকাগুলো তো স্যার এখনো ইউজেবল থাকবে এক্ষেত্রে? ইউজেবল তো আছে, বাট ওগুলো তো তোমার আরো আগে ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, বিভিন্ন মেকানিজম করে এটা বাইরে চলে গেছে। ধরো টাকা বাইরে যেভাবে যায়, টাকা তো বস্তা করে নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে পারবে? হ্যাঁ স্যার। সে তো বিভিন্ন ব্যাংকিং চ্যানেল ইউজ করে তারপরে নিয়ে গেছে, তাই না? জি স্যার। এটা হলো এই ব্যাপার আর কি। আচ্ছা আসো, তার মানে আমাদের এখান থেকে হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার, মানে ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি থেকে প্রশ্ন কিরকম আসতে পারে, কিভাবে আসতে পারে, এই বিষয়গুলো আমাদের এখানে ক্লিয়ার। এরপরে আমরা পড়ছিলাম সাবসিডিজ বলতে আমরা কি বুঝি? ভর্তুকি। ভর্তুকি কেন দেওয়া হয়? আইডিয়া আছে? ভর্তুকি কেন দেওয়া হয়? সরকার ভর্তুকি কেন দেয়? আমরা বলছিলাম না, মানুষকে কাজের জন্য উৎসাহিত করে। মানুষের কাজের জন্য উৎসাহিত করে। যেমন ধরো আমরা কৃষকদেরকে আমরা যদি কম দামে সার দিই, সে স্বস্তি ফিল করবে যে আমরা ধান উৎপাদন, তার খরচ কম হচ্ছে, আমি একটু বেশি ধান উৎপাদন করি। ঠিক আছে? এখন সার যদি আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, তখন এটার কস্ট অনেক বেশি পড়ে যায়, যেটা মানে কৃষকদের নাগালে বাইরে চলে যায়। এখন কৃষক যদি সার ইউজ করে, সে বেশি ফসল উৎপাদন করতে পারবে, যেটা আমাদের ইকোনমির জন্য বেনিফিটেড। এখন সরকার বললো যে ঠিক আছে, যেহেতু আমার কৃষকের এটা ইম্পোর্ট করার পরে কৃষকের নাগালে বাইরে চলে যাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা কিছু টাকা ভর্তুকি দিয়ে দিই, যাতে প্রাইসটা কমে যায়। এখন ভর্তুকি দিলে প্রাইস কিভাবে কমে? ভর্তুকি দিলে প্রাইস কিভাবে কমে বলো তো? ক্লাসে পড়াছিলাম না, ভর্তুকি দিলে প্রাইস কিভাবে কমে? কেউ কারো মনে ইয়ে নাই, মাথায় নেই। ধরো যে কোনো একটা প্রোডাক্ট বাংলাদেশে চায়না থেকে বাংলাদেশে এসে পৌঁছাতে তার পার ইউনিট কস্ট হচ্ছে ধরো তোমার 700 টাকা। এখন সরকার বললো যে না, এত টাকা আমার কৃষক দিতে পারো না, আমি এখানে 500 টাকা নিচ থেকে দিয়ে দিলাম। তাহলে কৃষক থেকে নিতে হবে কত? 200 টাকা।
200 টাকা। এটা এক ধরনের ভর্তুকি। আবার গভর্নমেন্ট বলে না, ধরো টিসিবির চাল আছে না, টিসিবির তেল আছে, টিসিবির আটা ময়দা আছে, তো ওগুলো ধরো মার্কেট প্রাইস থেকে একটু কম থাকে বা মার্কেট প্রাইস থেকে অর্ধেক থাকে। তার মানে এই প্রোডাক্টের বাকি প্রাইসটা কে পে করতেছে? সরকার তার রাজস্ব থেকে। সরকার। তো এখন কথা হচ্ছে, যদি সিচুয়েশনটা এরকম হয়, ধরো এগ্রিকালচারের ভর্তুকি দিলে লাভ কি হবে? ওই যে প্রোডাকশন বাড়বে। ধরো এখানে রিডিউস দ্য কস্ট অফ ইনপুট অফ ইউজিং ফার্টিলাইজার, সিড, ইরিগেশন এন্ড মেশিনারি। কথা ক্লিয়ার এটা? জি স্যার। এরপরে এটা এই যে এখন তুমি দেখো, যখন তার কাছে তার প্রোডাকশনটা একটু কিন্তু ব্যয়ী হবে, একটু কম হবে, তখন সে বেশি বেশি প্রোডাকশন করবে। এখন যখন সে বেশি বেশি প্রোডাকশন করবে, এটা তার তার ইনকাম বাড়বে। ধরো সরকার বললো যে তুমি যদি এই টেকনোলজিটা ইউজ করো এগ্রিকালচারে, এটা আমি জাপান থেকে ইম্পোর্ট করে দিব, তুমি এটা হাফ দামে কি করতে পারবা, কিনতে পারবা। তখন মডার্ন যে ফ্যাসিলিটি, ট্র্যাক্টর, তো আরো যে যে ধান কাটার যে আমরা ধান কাটার সময় অনেক সময় ধান না কেটে পারে, কি হয়ে যায়, পচে যায়। ওই ধান কাটার মেশিন গুলো যদি আনি, সরকার কিনে দেয় এবং হাফ দামে সেটা কি কৃষকদের কাছে সেল করে, তখন মডার্ন টেকনোলজি গুলো ইউজ হবে না বেশি বেশি। জি স্যার। আর এটা স্ট্রেনথেন করবে না আমাদের ফুড সিকিউরিটিকে। জি স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে পজিটিভ ইমপ্যাক্ট। একটা নেগেটিভ ইমপ্যাক্ট আছে, দেখো সার যখন সস্তা হয়ে যায়, কৃষক তখন অতি লোভী করবে, সার বেশি বেশি সার দেওয়া শুরু করবে। আর এই সারটা কিন্তু তোমার বিভিন্ন পানিতে মিশিয়ে আমাদের পানির যে বায়োডাইভার্সিটি, পানি থেকে কি পায়, মাছ পায়, সেটাকে ধ্বংস করতে পারে। ওকে, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে তোমাদের একটা টপিক লাগবে, সেটা হচ্ছে ট্যারিফ। ট্যারিফ নিয়ে তোমাদের আইডিয়া আছে? শুনছিলেন আপনার নাম ক্লিয়ার? স্যার ইম্পোর্টেড গুডস এর উপর মনে হয় ট্যাক্স, যেটা এরকম কিছু, মানে একটা কান্ট্রি স্পেসিফিক এরকম। ধরো আমরা যখন লোকাল গুডস কনজিউম করি, ধরো তার এগেইনস্টে আমরা ট্যাক্স বা ভ্যাট দিই। আর যখন আমরা এমন গুডস উৎপাদন করি যেটা আমাদের দেশের টেরিটরির মধ্যে উৎপাদিত হয় নাই, অন্য একটা টেরিটরিতে উৎপাদন হয়েছে, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, ওই ধরনের গুডস এর জন্য আমরা কি দিব, ট্যারিফ দিব। তাহলে ট্যারিফ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। ওকে, জি স্যার। তাহলে আমরা যদি প্রশ্ন করা হয় আমরা কখন ট্যারিফ দিই, কখন ট্যাক্স দিই, তার মানে যখন কোনো একটা গুডস আমাদের দেশে উৎপাদন হয়, আমাদের টেরিটরির মধ্যে উৎপাদন হয়, তাহলে আমরা ট্যাক্স দিই। আর যখন কোনো একটা গুডস আমাদের টেরিটরির বাইরে উৎপাদন হয়, তাহলে আমরা কি দিই, ট্যারিফ দিই। ঠিক আছে? এখন ট্যারিফ, আমরা যখন কোনো একটা গুডস এর উপর ট্যাক্স আরোপ করে, তখন গুডস এর দাম বাড়ে কি বাড়ে না? বারে। বাড়ে। আর গুডস এর দাম যখন বাড়ে, এটা ডিমান্ড কি ফল করে নাকি ইনক্রিজ করে? ফল করে। ফল করে। কারণ ট্যারিফে যদি আমরা কোনো একটা প্রোডাক্টের উপর যখন আমরা ট্যারিফ বেশি দিব, তাহলে ডিমান্ড ফল করবে নাকি বাড়বে? ফল করবে। ফল করবে। এখন আমরা একটা আলোচনা করি এভাবে। ধরো বাংলাদেশের টেক্সটাইল এগ্রিকালচার, সরি টেক্সটাইল সেক্টরে বাংলাদেশ থেকে কোন গুডস ইউএস মার্কেটে যায়? শার্ট, প্যান্ট, তারপরে হচ্ছে তোমার টি শার্ট, তার শার্ট, প্যান্ট, টি শার্ট, এগুলো যায় আমাদের ইয়ে থেকে, বাংলাদেশ থেকে। এখন ইউএস যদি আমাদেরকে বেশি ট্যারিফ দেয়, তাহলে আমাদের গুডস এর দাম বাড়বে না ইউএস মার্কেটে? এখন চিন্তা করে দেখো, পলিসিতে ইউএস পলিসির মধ্যে আমাদের ইন্ডিয়ার জন্য 18% ট্যারিফ, বাংলাদেশের জন্য 19% ট্যারিফ। এখন কাদের গুডস এর প্রাইস বেশি হবে? বাংলাদেশ। বাংলাদেশের। এখন তাহলে কাদের মার্কেট ছোট হয়ে আসবে? ইন্ডিয়া। কেন ইন্ডিয়াটা ছোট হয়ে আসবে? সরি। ইন্ডিয়ার তো প্রাইস কম থাকে, প্রাইস কম থাকলে কি মার্কেট ছোট থাকে? না স্যার, বাংলাদেশ। বাংলাদেশে যেহেতু প্রাইস বেশি, তাহলে ধরো তোমার একটা শার্ট, এখানে চিন্তা করো, ধরো বাংলাদেশের একটা শার্টের ফাইনাল মূল্য পড়ে $11, ঠিক আছে? ইন্ডিয়ার একটা গুডসের, আচ্ছা এটাকে এইভাবে বলি আমি, ধরো বাংলাদেশের
টি শার্টের দাম 100 টাকা, ইন্ডিয়ান টি শার্টের দাম 100 টাকা। যখন ইউএস মার্কেটে সেটা ঢুকবে তখন তার সাথে যোগ হবে কি ট্যারিফ। তাহলে ফাইনাল দাম কত পড়বে? 119 আর 100। তাহলে তুমি যদি সেম শার্টটা $119 বা $118 তোমার অপশন দেবে, তুমি কোনটা নিবা? অবশ্যই কম প্রাইসেরটা। কম প্রাইসেরটা নিবা। হ্যাঁ, এখন যখন তুমি দেখবা যে কম প্রাইসের ইন্ডিয়ান টি শার্টটা বেশি চলতেছে, তার নেক্সট টাইম যখন তুমি অ্যাজ এ এক্সপোর্টার তুমি কোনটার জন্য অর্ডার করবা? অবশ্যই ইন্ডিয়ার মার্কেটটা। ইন্ডিয়ান মার্কেটটা। তার মানে এখানে সেম প্রোডাকশন কস্ট থাকা সত্ত্বেও একটা ট্যারিফের কারণে একটা মার্কেট পিছায় গেল, একটা মার্কেট আগায় গেল, তাই না? আচ্ছা, এই কারণে হচ্ছে ট্রাম্প বারবার হচ্ছে ট্যারিফ বাড়াই দিচ্ছে, তার সাথে ঝামেলা হয়। ও চায়নার উপর, চায়নার বেশিরভাগ প্রোডাক্ট ইউএস মার্কেটে যায়, এই জন্য সে হেভি ট্যাক্স দিয়ে দেয়। ও বলতে চাচ্ছে যে আমরা চায়নার উপর ডিপেন্ডেন্ট কেন থাকবো, আমাদের যা লাগে এটা আমাদের দেশে উৎপাদন করুক না, প্রয়োজনে চায়নার যারা প্রডিউসার তাদেরকে আমেরিকাতে নিয়ে আসো, ওদেরকে এখানে প্রোডাকশন করতে দাও। ওকে, তার মানে এটা একটা প্রোটেকশন, এটাকে বলে একটা ট্যারিফ হচ্ছে একটা প্রোটেকশন, যার কারণে বিদেশি পণ্যগুলো প্রাইস বেশি থাকে, বাংলাদেশের প্রাইসগুলো প্রোডাক্টের দাম কম থাকে। যেমন ধরো বাংলাদেশের প্যারাশুট বা বাংলাদেশের ধরো বডি লোশন থাকে না, বানায় না ইউনিটিভে, বাংলাদেশে তার প্রোডাকশন করে না, করে। সেম একটা তুমি বিদেশি লোশন আর সেম বাংলাদেশের লোশন তুমি কম্পেয়ার করো, তার মধ্যে এত আকাশ মানে এত বেশি প্রাইস ডিফারেন্স কেন? কারণ হচ্ছে ট্যারিফের কারণে। বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এখন যখন এই সিচুয়েশনটা হলো, দেখো বাংলাদেশের মার্কেটটা পিছাই গেল, এখন এরপরে বাংলাদেশ সরকার একটা নেগোসিয়েশন করলো, নেগোসিয়েশন করার পরে বললো তোমরা যে শার্ট বানাও, প্যান্ট বানাও, ওটার জন্য র ম্যাটেরিয়ালস যে কটন আনো, সেটা তোমরা বাইরে থেকে আনো। এখন একটা কাজ করো, যদি তোমরা কটনটা ইউএস থেকে নিয়ে যাও, তখন তোমাদেরকে ডিউটি ফ্রি বা জিরো ট্যারিফ দেওয়া হবে। পলিসি, আমার মার্কেটে তুমি বিজনেস করবা, আমায় কোনো বেনিফিট দিবা না, এমন তো হয় না। তখন বললো যে ঠিক আছে, তোমরা যদি আমার থেকে র মেটেরিয়াল গুলো যদি ইম্পোর্ট করো, তাহলে তোমাদেরকে আমি একেবারে ট্যারিফ দিব না। এখন দেখো, এখন আমরা উইদাউট আমরা যদি ইউএস থেকে যদি র মেটেরিয়াল আনি, তাহলে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো। ইন্ডিয়া তাদের নিজস্ব র মেটেরিয়াল ইউজ করে প্রোডাকশন করে, তাদের প্রোডাকশন করছে $11.80, এটা ইউএস মার্কেটে পৌঁছানো পর্যন্ত ট্যারিফ সহ। বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ নিজস্ব প্রোডাকশন কস্ট, তারপরে হচ্ছে নিজস্ব প্রোডাকশন মানে নিজস্ব র ম্যাটেরিয়াল দিয়ে বা তারা ইন্ডিয়া থেকে এনে বা ভিয়েতনাম থেকে এনে তার প্রোডাকশন কস্ট $9.50 প্লাস $9.50 উপরে 19% ট্যারিফ দিয়ে তার ফাইনাল মূল্য আসে $11.30। ওকে, এরপর আসো, বাংলাদেশ যদি ইউএস এর যদি কোনো কটন ব্যবহার করে, তখন কি দেখো তার কটনের কস্ট আসতেছে $10.20 ইন্টু 0% ট্যারিফ, এবং দাম হচ্ছে $10.20। তার মানে দেখো, যদি ইউএস থেকে কটন আনে তাহলে বাংলাদেশের প্রাইস সবচেয়ে কম থাকে। আমরা জানি যে যখন প্রাইস কম থাকে তখন ডিমান্ড কি থাকে? বাড়তি। তখন ডিমান্ড যখন বেশি হবে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ক্লথের, তখন বাংলাদেশের আরো বেশি অর্ডার বেশি পাবে না? জি স্যার। অর্ডার বেশি পাবে এবং বাংলাদেশের সেক্টর গ্রো করবে। এখন তোমাদেরকে যদি বলা হয় যদি ট্যারিফের মাধ্যমে কোনো একটা দেশ কম্পিটিশনে, ইন্টারন্যাশনাল ট্রেডের কম্পিটিশনে আগায় যেতে পারে, পিছিয়ে যেতে পারে কিনা, তো তোমার উত্তর কি হবে? অবশ্যই পারে। পারে, এবং সেটা কিভাবে পারে এবং কি হয় তার এগেইনস্টে তোমরা একটা এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? জি স্যার। পারা যাবে? জি স্যার। ওকে, এরপরে আসো আমাদের এই চ্যাপ্টার, আমাদের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, ট্রেড, এই চ্যাপ্টারটা শেষ এখানে। এরপর আসো আমাদের ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে। ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে আমরা বলছিলাম ইকোনমিক গ্রোথ কি, ডেভেলপমেন্ট কি, এদের মধ্যে পার্থক্য কি, তারপরে কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ইকোনমিক গ্রোথ কে ইফেক্ট করে বা বাড়াতে সাহায্য করে,
আবার আমি এটাও বলছিলাম যে ন্যাচারাল রিসোর্স থাকলেই যে শুধুমাত্র গ্রোথ হবে, ধরো ইকোনমিক গ্রোথ হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস থাকা। এবার তোমার কাছে রিসোর্স আছে, তুমি যদি রিসোর্স নিয়ে বসে থাকো তাহলে কি তোমার গ্রোথ হয়ে যাবে? না স্যার। আপনি কিন্তু তো অনেক রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স, আপনি কি অনেক গ্রোথ করে ফেলছে? না স্যার। করে নাই। আবার একটা প্রশ্ন এরকম আসতে পারে, ধরো বিভিন্ন ক্রাইসিস আছে না, ধরো আমাদের এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে বাংলাদেশের ইকোনমি কিরকম ভাবে ইনফ্লুয়েন্সড হয়, বা কি এটার ইনফ্লুয়েন্স হওয়ার কি কোনো ইয়ে আছে কিনা, শক্তি আছে কিনা, বা এটা করতে পারে কিনা ইউএস ইরান ওয়ার করতে পারে কিনা। দেখো এটার মূল সমস্যা হচ্ছে আমরা তেল আনতে পারতেছি না মিডল ইস্ট থেকে। তাহলে মিডল ইস্ট থেকে তেল না আনতে পারলে আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন হচ্ছে না, ট্রান্সপোর্টেশন চলতেছে না, তাহলে আমাদের প্রোডাকশন ক্ষেত্রে আমরা প্রোডাকশন শিপমেন্ট করতে পারতেছি না। এখন দেখবে যে কোনো একটা ফার্ম যখন দেখবে তার এক্সিস্টিং প্রোডাকশনটাই কি ওয়্যার হাউস থেকে বের হচ্ছে না, তখন সে নতুন করে প্রোডাকশন করবে? না স্যার। করবে না। এখানে একটা চেইন অফ ইফেক্ট আসবে এখানে একটা, যেমন প্রোডাকশন কমে যাবে কিছু সময়ের জন্য। তো আমরা জানি যে জিডিপি বাড়ে কখন, যখন বেশি বেশি প্রোডাকশন হয়। কম প্রোডাকশন হলে জিডিপি কমে যাবে, কারণ এটি ইকোনমিক গ্রোথকে হ্যাম্পার করবে। জিডিপিতে আমরা কি করি, নাম্বার অফ গুডস কে তার প্রাইস দিয়ে করি গুণ দিই। এখন যত বেশি গুডস হবে তত, এবং তার সাথে প্রাইস দিয়ে গুণ দিবে, তত বেশি জিডিপি হবে। এখন যত কম হবে তত জিডিপি কমে যাবে, রাইট? জি স্যার। ওকে, এবার অন্যদিকে একটা চিন্তা করি, আমরা শিপিং এর উপর ডিপেন্ড করি, কারণ আমাদের এক্সপোর্ট করতে হয়। এখন হরমুজ পয়েন্টে যদি অফ থাকে তাহলে আমাদের শিপিংটা কি ঠিকমতো হবে? না স্যার। যারা অর্ডার দিচ্ছে তারা অর্ডার গুলো পাবে না, বিজনেস ডিল ক্যান্সেল হবে, ওরা বলবে যে না আমরা অর্ডার দিবে কিন্তু সময় মতো অর্ডার পাবো না, এটা সেটা করে বিজনেস বা এক্সপোর্টের যে ডিল গুলো আছে আমাদের সেগুলো কমে যাবে। তো এটা আলটিমেটলি আমাদের ইকোনমিতে কি করবে, ইম্প্যাক্ট ফেলবে। থার্ড সিনারিও দেখো, জিওপলিটিক্যাল রিজন, ইন্ডিয়া এবং বাংলাদেশ, এটা কয়েকটা আমাদের অনেক বছর একটা স্মুথ রিলেশনশিপ ছিল। হুট করে যখন আমাদের রিলেশনশিপটা অফ হলো তখন অনেকগুলো বিজনেস সেক্টর এটা ফেললো না, সেটা ইন্ডিয়ার জন্য হোক সেটা বাংলাদেশের জন্য হোক, ইফেক্ট পড়ছে না? জি স্যার। বাড়ছে না কমছে? বুঝি নাই কথা। ইন্ডিয়া বাংলাদেশের সমস্যার কারণে, প্রবলেমের কারণে বিজনেস কি বাড়ছে না কমছে? কমছে। বিজনেস যখন কমে তখন ইকোনমি লাভ হয় নাকি লস হয়? স্যার লস। লস। চ্যাপ্টার 8 থেকে আমরা যেটা পড়ছি হচ্ছে যে ইকোনমিক প্ল্যানিং কি, ফাংশনাল প্ল্যানিং, স্ট্রাকচারাল প্ল্যানিং এর মধ্যে পার্থক্য কি, এবং কয়েকটা মডেল পড়ছিলাম। মডেলগুলো কখন বা কোন মডেলগুলো নিয়ে আইডিয়া নিতে হবে, আর কোনটা মডেল বাংলাদেশের জন্য বেটার, বা কোন মডেলটা আমাদের জন্য ভালো রেজাল্ট দিতে পারে, এরকম একটা প্রশ্ন করা হতে পারে। এটা হচ্ছে একটা সামারি ওভারঅল। এখন বলো এর উপর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এনি টপিক, যে তোমার কোন একটা টপিক তোমরা বুঝতেছো না, যেটা আমি বুঝিয়ে দিতে হবে। আশিক কোথায়? আচ্ছা স্যার। আশিক কোনো প্রশ্ন আছে? আমাদের কি স্লাইড সব দিয়ে দিয়েছেন স্যার? স্লাইড আশা করি সব দিয়ে দিছি, আশা করতেছি। যদি না দিয়ে থাকে তাহলে আমাকে মেনশন করে দিও, আমি দিয়ে দিব। এই পড়া তোমাদের এগুলোই, ঠিক আছে? মানে তোমাদেরকে ঘুরে ফিরে এগুলোই পড়তে হবে। আর এগুলো যদি আনফরচুনেট হয় তাহলে তোমরা হয়তো বা স্লাইডের অন্য টপিক গুলো দেখতে হবে বেশি করে, ওটা হয়তো একটু ভ্যারাই করতে পারে যদি প্রশ্ন মডারেট হয়। আচ্ছা স্যার, ওই যে একটা ম্যাথ আছে যেটা হচ্ছে ওই যে জিএনপি, এনএনপি, পার্সোনাল ইনকাম, হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই ম্যাথ গুলা নিয়ে একটু প্রবলেম করতে হচ্ছে, কারণ আপনি স্লাইডে যে সূত্রগুলো দিচ্ছেন এগুলোর সাথে অর্থাৎ যেই অপশন গুলো দেওয়া থাকে, যেগুলো প্রাইস দেওয়া থাকে, এই ধরনের অর্থাৎ মিল নেয় আর কি। তো এই ক্ষেত্রে বিষয়টা একটা করাই দিলে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি স্লাইডে যেগুলো দিচ্ছি সেগুলোতে মিল থাকে না। হ্যাঁ, সূত্রের সাথে মিল নেয়, সূত্রের সাথে অর্থাৎ প্রশ্নে যা দেওয়া আছে এরকম মিল নেয় আর কি। যে প্রশ্ন অপশন দেওয়া থাকে না, এরকম কি কোনোদিন হয়েছে, বা এরকম কি হবে? আচ্ছা, আমি ক্লাসে যেভাবে করেছিলাম ওইভাবেই আসবে। না আমি প্রশ্নটা গ্রুপে সেন্ড করতেছি।
কোন প্রশ্ন? ওই যে এটা হচ্ছে 2024 সালের স্প্রিং। বিশ্বাস লাগবে না, আমি আমার স্লাইডে যেভাবে আছে তুমি ওইভাবে ম্যাথ করলে তোমার জন্য সব বেশি না, বুঝছো? আচ্ছা বুঝছো, আমরা যেভাবে করছি ক্লাসে ওরকমই ভাবেই আসবে আর কি, মানে আসার সম্ভাবনা তোমার 90%। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তুমি কি প্রশ্নটা প্রবলেম ফেস করতে আমি গ্রুপে দেখি তাহলে। হ্যাঁ, আমরা তো এইভাবেই করছি। এই তুমি ক্লাসে ছিলা? না আমি ক্লাসে ছিলাম না। হ্যাঁ, এই জন্য আমরা তো এইভাবেই করছি। আচ্ছা আচ্ছা আমাদের স্লাইড আমি দুই ধরনের স্লাইড তোমাকে দিছি, একটা হচ্ছে তোমার হচ্ছে চ্যাপ্টার ফাইল, একটা হচ্ছে তোমার পিপিটি। তুমি চ্যাপ্টার ফাইলটা খুলে দেখিও, এরকম তুমি ম্যাথ পাবা। আচ্ছা 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 ঠিক আছে, আমি পিপিটি দিচ্ছি না। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তোমরা কি এ থেকে কেউ আসছো এখানে? হ্যাঁ স্যার, আসছে কয়েক। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন হচ্ছে, কারো কোনো কনফিউশন, কোনো কিছু জানা? না স্যার। বলো, না থাকলে আমরা শেষ করতে পারি। আর আমার একটা মেসেজ হচ্ছে, তোমরা যদি কোনো কিছু নিয়ে ফেস করো, তোমরা প্রশ্ন ফেস করে কোনো কনফিউশন হলে তোমরা গ্রুপে জানাবা। আর যদি তোমাদের এক্সট্রা কোনো ক্লাসের প্রয়োজন হয় পরীক্ষার আগে, তাহলে তোমরা আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই পর্যন্ত। স্যার মিডের মধ্যে একটা সাজেশন ক্লাস নিলে ভালো হয় এক্সামের আগে। হ্যাঁ, মিডে যেভাবে নিছিলেন একটা ক্লাস নিছিলেন এক্সামের আগে, ওরকম একটা নিলে ভালো হয়। তোমাদের যেহেতু এবার এক্সামের আগে অনেক বেশি মানে বন্ধ নয়, এই জন্য আমি অত বেশি এক্সামের দিকে অত বেশি তোমার এখন যেটা বললাম, এই গাইডলাইন যদি তোমরা পড়ো, তোমাদের কমন পড়ার পসিবিলিটি বেশি। মানে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই টপিকের মধ্যে আসার পসিবিলিটি বেশি। যদি চেঞ্জ হয় তাও অল্প কিছু চেঞ্জ, দুই একটা প্রশ্ন বা দুই চারটা প্রশ্ন দিক ওদিক হতে পারে, বাট ম্যাক্সিমাম টপিকই এরকমই আসার পসিবিলিটি বেশি। আর তোমরা যদি স্লাইডগুলো ভালোভাবে করো, ওই উইদিন দ্য স্লাইডের মধ্যে প্রশ্নগুলো আসবে। স্যার স্যার ম্যাথ কি 10 মার্কের আসবে এমনি নাকি 5 মার্কের? ম্যাথ বলতে তো ম্যাথ না, এটা জাস্ট আ সিম্পল ক্যালকুলেশন। ম্যাথ তো জিএনপি আর সেগমেন্ট 4 আর 5 এর 4 এবং 5, 4 এর মধ্যে কস্ট অ্যানালাইসিস, কস্ট বের করতে ম্যাথ না, এটা কস্ট বের করা, এটা তো ইজি জিনিস। ওইটাতে আসবে স্যার। আর ইয়া থেকে ওইটাকে আসবে জিডিপি জিএনপি একটা আছে যে আবার। হ্যাঁ, পসিবিলিটি আছে। তোমাদের প্রত্যেকগুলো মানে আমরা ক্লাসে যতগুলো एग्जांपल করছি সবগুলো एग्जांपल করতে হবে, ঠিক আছে? মানে তুমি ধরো যে আমরা ক্লাসে যে যে বিষয়গুলো আলোচনা করছি সবগুলো বিষয় পরীক্ষা থাকার সম্ভাবনা, বলতে পারো যে এটা মানে না থাকার সম্ভাবনা খুবই কম। কি স্যার বুঝছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? আপাতত নাই স্যার। থাকলে গ্রুপে জানাবা, ঠিক আছে? এখন আমি তো যারা ক্লাস আমাকে মেসেজ দেয় আমি তাদের ক্লাসে দেখি না, সমস্যা হচ্ছে এই জায়গায়। মানে যারা হুটহাট করে মেসেজ দেয় তারা আমি ক্লাসে দেখি, কিন্তু যাদেরকে দেখি আমি জানি যে এরা আসলে সব এরা বুঝে জিনিসটা কিভাবে আসবে বা কি আসবে। এখন তাদেরকে আমি রিচ করবো কিভাবে? সো তোমরা নিজেরা কনভে করে নিয়ে মেসেজগুলো, আমার মেসেজগুলো, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কথা হবে, আর ভালোভাবে পরীক্ষা দাও তোমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।